তো এটা আমাদের সেকেন্ড লেকচার ছিল। সেকেন্ড লেকচারের একটা ক্লাস আমরা অলরেডি নিয়েছি। সেই লেকচারে আমরা ক্রায়োসার্জারির আগ পর্যন্ত রোবোটিক্স, দেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, দেন হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি, তিনটা গুরুত্বপূর্ণ অংশ আমরা পড়ে ফেলেছি। এই তিনটা গুরুত্বপূর্ণ অংশ আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি বলবো এখান থেকে প্রতি বছর এই তিনটা থেকে কোনো না কোনোটা থেকে তোমরা একটা না একটা কোশ্চেন পাবাই দেখবে প্রতি বছর। সো এই টপিকসগুলো আমাদেরকে খুব ভালোভাবে পড়তে হবে। আমি পাঠ মূল্যায়ন যেগুলা দিয়ে দিয়েছি কোশ্চেন, সেগুলো তোমরা সবাই সলভ করবে, খুব মনোযোগের সাথে এগুলা করবে। আর আমি একটু চেক করি যে তোমরা কতটুকু পড়েছো। এখানে তো আসলে অ্যান্সার দেওয়া আছে, আমি এই জন্য অ্যান্সার দিতে চাই না, মানে কোশ্চেন ঠিক করা যায় না অ্যান্সার দেওয়া থাকলে। যাই হোক, তারপরেও সমস্যা নেই, আমরা এখান থেকে কোশ্চেন করি। সো আমি যাকে কোশ্চেন করব তারা মাইক অফ অন করে দেন অ্যান্সার দিবা। আচ্ছা, এখনো পর্যন্ত জয়েন করেনি কে? সময় জয়েন করেছে নুসরাত, রিশা, মারিয়াম, লাইবা। তার মানে নাশিতা নুসাইবা মনে হয় জয়েন করে নাই। কোনো সমস্যা আছে জি নাকি? স্যার, এখনই করবে, জয়েন করবে এখনই। ওকে, ফাইন। যন্ত্র স্বয়ংক্রিয়ভাবে কাজ করে, এটা অ্যান্সার দিবে হচ্ছে কিভাবে অ্যান্সারটা প্রেজেন্ট করবা, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। শুধু অ্যান্সারটা জানলেই হবে না, ইউ হ্যাভ টু প্রেজেন্ট ইউর অ্যান্সার প্রপারলি, যাতে করে টিচার তোমাকে একবার দেখেই মার্কসটা দিয়ে দেয়। এটা রিশা, বলো দেখি তুমি, যন্ত্র স্বয়ংক্রিয়ভাবে কাজ করে, এটা অ্যান্সারটা তুমি বলবে। এটা 2 মার্কস এর কোশ্চেন, সো মিনিমাম 4 লাইন তো তোমাকে লিখতেই হবে, 4-5 লাইন। বলো তুমি কিভাবে প্রেজেন্ট করবা। উম, যন্ত্র ওই যে উম, হেজিটেট করার কিছু নাই, বলো, সমস্যা নাই। তুমি প্রথমে বলবা জ্ঞানমূলক অংশটা। তো যন্ত্র স্বয়ংক্রিয়ভাবে কাজ করে, এটার জ্ঞানমূলক অংশটাতে কি আছে? এটা রোবোটিক্স। হ্যাঁ, তো সেটা তুমি বলবা যে যন্ত্র স্বয়ংক্রিয়ভাবে কাজ করে কোন পদ্ধতিতে? যন্ত্র উম, যন্ত্র সক্রিয়ভাবে রোবোটিক্স পদ্ধতিতে কাজ করে। না, এটি রোবোটিক্স পদ্ধতিতে কম্পিউটার। কাজ করে না। যন্ত্র স্বয়ংক্রিয়ভাবে কাজ করে সেই যন্ত্রটাকে আমরা রোবট বলি, কিন্তু সেই রোবটটা স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে কিসের মানে ভিত্তিতে, মানে কিভাবে কাজ করতে পারে? অনেক তো যন্ত্র আছে, সবগুলাকে তো আমরা রোবট বলি না, বা সবগুলা হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে না। তার মানে স্বয়ংক্রিয়ভাবে কাজ করার জন্য তার মেইন কি এলিমেন্টসটা কি, যেটার জন্য সে স্বয়ংক্রিয়ভাবে কাজ করে? কৃত্রিম বুদ্ধিমত্তা, তাই না? কৃত্রিম বুদ্ধিমত্তা। হ্যাঁ, তাহলে লিখবা যন্ত্রের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা থাকলে যন্ত্র স্বয়ংক্রিয়ভাবে কাজ করে। সক্রিয়ভাবে কাজ করে। হ্যাঁ, তার মানে এখানে জ্ঞানমূলক অংশটা কি? কৃত্রিম বুদ্ধিমত্তা। এরপরে তুমি এক্সপ্লেনেশন যখন দিবা তখন তুমি রোবোটিক্স বলতে পারো, যে যন্ত্র স্বয়ংক্রিয়ভাবে কাজ করে কারণ যন্ত্রের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করা হয়, এগুলোকে এক্সপার্ট সিস্টেম বলে বা এগুলোকে রোবটও বলা হয়ে থাকে। আর রোবোটিক্স বিজ্ঞানের মাধ্যমে আমরা অনেক রোবট তৈরি করতে পারি, যার ভিতরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেওয়ার মাধ্যমে সেটা স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে। সক্রিয়ভাবে কাজ করে। হ্যাঁ, এরকম ভাবে তোমাকে এক্সপ্লেইন করতে হবে যেটা। কিন্তু জ্ঞানমূলক অংশটা থেকে এখানে অনেকেই ভুল করে, যে অনেকে অ্যান্সারটা দেয় রোবট স্বয়ংক্রিয়ভাবে কাজ করে। অ্যান্সারটা কিন্তু রোবোটিক্স বা রোবট না, অ্যান্সারটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কারণ স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে কখন? যখন তার ভিতরে কৃত্রিম বুদ্ধিমত্তাটা থাকবে কৃত্রিম তখন। বুদ্ধিমত্তা থাকবে। হ্যাঁ। আচ্ছা, এরপরে দেখো বলছে আহ চিকিৎসা সেবায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে সম্পর্কিত, ব্যাখ্যা করো। এটা কে করবে? এটা সুমাইয়া ইসলাম করবে। সুমাইয়া ইসলাম।
সময় স্যার নাশিতার নেটওয়ার্কে ডিস্টার্ব করতেছে, ও জয়েন করতে পারছে না আর কি। ঠিক আছে, চেষ্টা ওকে করছে বলো বারবার। চেষ্টা করতে, ততক্ষণে আমরা মানে পড়তেছি। বলেছি স্যার। আচ্ছা, লাইবা তাসনিম তুমি বলো, যেহেতু ইয়া লিভ নিয়েছে। ও আচ্ছা, আবার জয়েন করেছে। লাইবা তাসনিম বলতে পারবা এটা? চিকিৎসা সেবায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে সম্পর্কিত? লাইবা। কি ব্যাপার, কি সমস্যা? সবাই মানে সাইলেন্ট হয়ে গেছো কেউ? মানে নেটওয়ার্কের সমস্যা? আমার কথা তো সবাই শুনতে পাচ্ছ নাকি? স্যার আমি বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছি নেটের কারণে। কে, সুমাইয়া? জি স্যার। আর ইয়া লাইবা? স্যার আমি আপনার কথা বলতে বলতে কেটে কেটে আসতেছে আপনার কথা, ক্লিয়ার না স্যার। আমার কথা মানে কেটে কেটে আসতেছে সবার কাছে নাকি শুধু ওর কাছে? বলো তো, সবাই কি শুনতে পাচ্ছ আমার কথা? স্যার আমি তো ক্লিয়ার শুনছি। দ্যাট মিন্স আমার এখানে নেটওয়ার্কের প্রবলেম নাই। তাহলে লাইবা স্যার তুমি আমার কাছে স্যার আপনার কথা ঠিকভাবে আসতেছে। ওকে স্যার আমার দেন। নেটওয়ার্কের প্রবলেম আছে। আচ্ছা ঠিক আছে, লাইবা তুমি এটা অ্যান্সার দিতে পারবা, এই যে চিকিৎসা সেবায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে সম্পর্কিত? জাস্ট কি পয়েন্টটা বলো যে কিভাবে সম্পর্কিত। তোমরা এই কোশ্চেন গুলা দেখোনি, মানে অ্যান্সার গুলা করার জন্য, মানে আহ, কিভাবে অ্যান্সার গুলা করা যায় সেগুলা একটু চেক করোনি? লাইবা শুনতে জি পাচ্ছ? স্যার। তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? আমি বললাম জি চিকিৎসা স্যার। সেবায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে সম্পর্কিত, ব্যাখ্যা করো, মানে এটা একটু বলো, অ্যান্সারটা বলো। পারবে? আচ্ছা, না পারলে সেটাও বলো যে স্যার এই মুহূর্তে মনে করতে পারতেছি না বা সামথিং। লাইভা তুমি কি শুনতে পাচ্ছ? জি স্যার। তো তুমি কথা বলছো না কেন? বলো, তুমি না পারলে সেটাও বলো, পারবা? আচ্ছা ঠিক আছে, তুমি স্যার বুঝে একটু কনফিউজড। আচ্ছা, সুমাইয়া বলো এটা। চিকিৎসার সেবায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে সম্পর্কিত? এক্সপ্লেইন। আরে সাহস করে বলো, তুমি যেটা জানো সেটা বলো। আমি তো না পারবো। পারলে, না পারলে মারবো না আমি। সো ইয়ে করার দরকার নাই, কনফিউজড হওয়ার দরকার নাই। তুমি পারলে বলো যে স্যার এরকম, না পারলে নাই, আমি বলে দিচ্ছি। মরিয়ম পারবা? আম, স্যার এটা আই গেস ক্রায়ো সার্জারিটা হবে, মানে না, চিকিৎসা ক্রায়োসার্জারিটা সেবা। না না না, ক্রায়োসার্জারি আমরা এখনো পড়ি নাই। স্যার আবার টেলিমেডিসিনও তো দেওয়া যায় এটার মধ্যে, না, এটা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে টেলিমেডিসিনের সম্পর্ক নাই। সো চিকিৎসা আচ্ছা। সেবায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে সম্পর্কিত আমি একটু বলি, তোমাদের সবাই মোটামুটি মনে হচ্ছে কনফিউজড। আমি বলি, দেখো দেখো আমি গতকাল বিগ হিরো 6 মুভির কথা বলছিলাম, মানে গত ক্লাসে, যে মুভিতে একটা রোবট ছিল যে চিকিৎসা দেয়, মানে একজন মানুষের অসুস্থ কিনা বা তার টেম্পারেচার কত, তার চোখের অবস্থা কেমন, এগুলা দেখে সে বুঝতে পারে যে আহ, অসুস্থ কি সুস্থ। এছাড়া কিছু মেডিকেল ইনস্ট্রুমেন্টস আছে যেগুলা তোমার টেম্পারেচার চেক করে অটোমেটিক্যালি ডিটেক্ট করতে পারে যে তুমি অসুস্থ নাকি সুস্থ, বা তোমার ডায়াবেটিক্স আছে কি নাই। তো বিভিন্ন এই যে বিভিন্ন রকম যন্ত্র বা কম্পিউটারাইজড বিভিন্ন যন্ত্র যেগুলা হচ্ছে তোমার চিকিৎসা সেবায় এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহারটা হচ্ছে। আমার কথাটা এবার বুঝতে পেরেছো যে রোবোটিক্স এর মধ্যে বা বিভিন্ন ধরনের রোবট আছে যেগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে আমাদের চিকিৎসা সেবায় ইউজ করা হয়। আবার বিভিন্ন ধরনের ডায়াগনোসিস যন্ত্র আছে যেগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করা হয়। এখন বুঝছো নাকি এখনো কনফিউজড?
তো স্যার আবার আরেকবার একটু বলবেন রিপিট অ্যান্সার এই যে করবেন। দেখো, এটা দেখো, চিকিৎসা ক্ষেত্রে রোবট সহায়তা করে থাকে সার্জনদের জটিল অপারেশনের কাজে। সো এটা কি মানে আর রোবটটা কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রয়োগ না চিকিৎসা সেবায়? বুঝতে পেরেছো এবার? তার মানে কি জটিল অপারেশনে সার্জনদের সহায়তা করে রোবট, তাহলে রোবটের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, এটা একটা পয়েন্ট। আর রোগীর রোগ নিরাময়ে এক্সপার্ট সিস্টেম ব্যবহার করা হয়। তাহলে রোগ নিরাময়ের কথা আমি বললাম না একটু আগে, যে ডায়াগনোসিস করার জন্য আমরা বিভিন্ন ধরনের কম্পিউটারাইজড এক্সপার্ট সিস্টেম ইউজ করি। তাহলে রোবট এবং বিভিন্ন ধরনের যন্ত্র যেগুলো দিয়ে রোগ নির্ণয় করা হয়, সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার করা হয়। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? জি স্যার। জি স্যার। লাইবা এখন বুঝেছো? জি স্যার। হ্যাঁ, বুঝলে হবে না, এটা প্র্যাকটিস করতে হবে। এই যে দেখো, এখানে তো দেওয়াই আছে যে চিকিৎসা সেবায় ইন্টেলিজেন্স কিভাবে ব্যবহার করা হয়। এই যে মানুষের চিন্তা ভাবনাগুলো যন্ত্রের মাধ্যমে বাস্তবায়ন করাটা। হ্যাঁ বলো। এই যে মাইসিন একটি চিকিৎসা সংক্রান্ত দক্ষ কৃত্রিম ব্যবস্থা। মাইসিন উল্লেখযোগ্য সংখ্যক চিকিৎসা সংক্রান্ত সমস্যা সমাধানে চিকিৎসকের ন্যায় কাজ করতে পারে। এটা একটা রোবট যেটা দিয়ে এটা কাজ করা যায়। সো এটাই যে অ্যান্সার দিতে হবে এমন না, আমি যেভাবে বললাম সেভাবে অ্যান্সার দিতে পারো। যে রোবট, তারপর হচ্ছে ডায়াগনোসিসের জন্য বিভিন্ন এক্সপার্ট সিস্টেম, এগুলা দিয়ে আমরা ইউজ করতে পারি। সো নাশিতা নুসাইবা মনে করো জয়েন করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু মাঝে মাঝে জয়েন করতে পারতেছে, আবার চলে যাচ্ছে। স্যার এই যে এইমাত্র জয়েন করেছে স্যার, সরি একটু ইন্টারনেটের সমস্যা হচ্ছিল। হ্যাঁ, আমরা বুঝতে পেরেছি যে তোমার ইন্টারনেটের প্রচুর সমস্যা হচ্ছে, কারণ তুমি মাঝে মাঝেই জয়েন করতেছো আবার লিভ হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। সমস্যা নেই, আমরা এখনো নতুন কিছু পড়ি নেই, আমরা হচ্ছে আগের ক্লাসের জিনিসগুলা দেখছি। ওকে, এখন হচ্ছে কে বলবে? এখন বলবে হচ্ছে নুসরাত। তুমি বলবা যে রোবটের মূল অংশগুলা কি কি, মানে একটা রোবট তৈরি করতে গেলে আমাদের ফান্ডামেন্টাল পার্ট কি কি আছে, যেগুলো একটা রোবটের বিভিন্ন যন্ত্রাংশ আর কি, প্রধান প্রধান অংশ কি কি আছে, নামগুলা বলো, জাস্ট কয়েকটা বলো। মনে নাই একটাও? স্যার মনে করতেছেন না। একটাও মনে পড়তেছে না? কি বলো? এটা তো মনে থাকার কথা যে তার একটা মাথা ছিল, যেটাতে ওই যে আমরা বলছিলাম যে ব্রেনের মতো কাজ করে, কি কন্ট্রোল সিস্টেম, জি তাই না? স্যার। এরপরে কি সে যেটা দিয়ে মানে চলাফেরা করে সেটাকে কি বলে? হাত, এই যে পা, হাতকে বলছিলাম যে অ্যাকচুয়েটর। অ্যাকচুয়েটরের কথা বলছিলাম, যেটা দিয়ে সে কোনো কিছু হোল্ড করে। এরপর মুভেবল বডি, যেটা দিয়ে সে মুভ করে। তারপরে তার পাওয়ার সিস্টেম, যেটা দিয়ে সে খাদ্য খায়, মানে আর কি পাওয়ার কাজ করে। বলেছিলাম? জি স্যার। তার মানে পড়াশোনা করনি। এই যে দেখো, কন্ট্রোলার, কমিউনিকেশন সিস্টেম, যেটা পাওয়ার সাপ্লাই, অ্যাকচুয়েটর, মোটর, চ্যাসিস বা মেকানিক্যাল সিস্টেম, সেগুলা পড়নি। দিস ইজ ভেরি ব্যাড, এগুলো পড়তে হবে। এখন কে বলবা? আচ্ছা, নাশিতাকে একটা কোশ্চেন করি, তারপরে আমরা পড়াশোনাতে যাই। জি স্যার। আজকে কেউ কিন্তু অ্যান্সার দিতে পারে নাই ঠিকভাবে, সো আই হোপ নাশিতা অ্যান্সার দিতে পারবে। নাশিতা বলো যে আমাদের বাস্তবে অবস্থান করে কল্পনাকে ছুঁয়ে দেখা সম্ভব। জি স্যার, এটা ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে সম্ভব। ভার্চুয়াল রিয়ালিটি হচ্ছে কি এমন একটা কম্পিউটার নিয়ন্ত্রিত কৃত্রিম ত্রিমাত্রিক যান্ত্রিক ব্যবস্থা, যার মাধ্যমে ব্যবহারকারী সেই ব্যবস্থাটাকে বাস্তব এবং সত্য মনে করে।
তো এর মাধ্যমে আমরা নানা ধরনের কাজ করতে পারি। এটাতে ওকে আমরা ওকে, মানে থ্যাংক নানা ইউ ধরনের থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে, ভালো বলেছো। ঠিক আছে, আজকে আমরা আমাদের লেকচার শুরু করি। তো যারা পড়নি মানে পারোনি তারা একটু বাসায় পড়বা, না পড়লে কিন্তু আমি যতই তোমাদের গুলিয়ে খাওয়াই হজম হয়ে যাবে, এটা থাকবে না। সো ক্রায়োসার্জারি পড়ার আগে আমরা একটু জেনে আসি ক্রায়োসার্জারি জিনিসটা কি, বা ক্রায়োসার্জারি এই শব্দটার অর্থটা কি। দেখো, প্রথমেই বলবো ক্রায়ো, এখানে দুইটা শব্দ আছে যেটা একসাথে যুক্ত করা হয়েছে, একটা হচ্ছে ক্রায়ো আর একটা হচ্ছে সার্জারি। তো ক্রায়ো শব্দটা হচ্ছে একটা গ্রিক শব্দ। কি শব্দ? গ্রিক শব্দ। ক্রায়ো শব্দের অর্থ বরফের মতো ঠান্ডা বা বরফের চেয়েও ঠান্ডা। ইন সাম কেসেস ইট ইজ কোল্ডার দেন আইস। সাম কেসেস না, ম্যাক্সিমাম কেসে এটা বরফের চেয়েও ঠান্ডা। সো ক্রায়ো শব্দের অর্থ বরফের মতো ঠান্ডা, আর সার্জারি শব্দের অর্থ হাতের কাজ। হাতের কাজ বলতে যেটা ওই যে ইনস্ট্রুমেন্ট দিয়ে যেটা কাটাছেঁড়া করা হয় আর কি, এটা তো হাত দিয়েই করা হয় সার্জারি, সেই জন্য। তো গ্রিক শব্দ ক্রায়ো শব্দের অর্থ বরফের মতো ঠান্ডা, আর সার্জারি শব্দের অর্থ হাতের কাজ। এটা আমি ইন্ডিকেট করে দিয়েছি। ক্রায়োসার্জারি, অনেক সময় ক্রায়োথেরাপিও বলা হয়, এটাকে ক্রায়োথেরাপিও বলা হয়। এটা অনেক সময় ক্রায়োথেরাপি নামেও আসে, এই জন্য এটাকে ক্রায়োথেরাপি, এটা জেনে রাখতে হবে যে ক্রায়োথেরাপি কি। ক্রায়োসার্জারি যে জিনিস, ক্রায়োথেরাপিও সেম জিনিস। আচ্ছা, তাহলে বরফের মতো ঠান্ডা, তাহলে সার্জারি মানে হচ্ছে হাতের কাজ। তো এখন আমরা ডেফিনেশনটাতে আসব। তো ডেফিনেশন তাহলে কি দাঁড়াচ্ছে? বরফের মতো ঠান্ডা পরিবেশ তৈরি করতে হবে এবং সেই পরিবেশে সার্জারি করতে হবে, এটাই হচ্ছে ক্রায়োসার্জারি। আমার কথা তোমরা শুনতে পাচ্ছ? নাশিতা, তুমি কি এখন শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে, তাহলে বরফের মতো পরিবেশ তৈরি করে, বরফের মতো ঠান্ডা পরিবেশ তৈরি করে বা বরফের চেয়েও শীতল পরিবেশ তৈরি করে শরীরের কোনো অংশে অপারেশন করা বা হচ্ছে মানে সার্জারি করা, সেটাই হচ্ছে ক্রায়োসার্জারি। আচ্ছা, এখন দেখো ফর্মালি কি বলছে। ক্রায়োসার্জারি হলো এমন একটি চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অত্যাধিক অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে শরীরের অস্বাভাবিক বা রোগাক্রান্ত কোষগুলোকে ধ্বংস করা হয়। তার মানে সার্জারি করা হয়, শরীরের রোগাক্রান্ত টিস্যুগুলোর উপরে সার্জারি করা হয় বা ধ্বংস করা হয়। কিভাবে? অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে। তাহলে এখানে শব্দের অর্থটার সাথে বুঝতে পেরেছো যে ক্রায়ো শব্দের অর্থ বরফের মতো ঠান্ডা, তাহলে বরফের মতো শীতল পরিবেশে আমরা যে সার্জারি করছি, তার মানে অধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে আমরা শরীরের অস্বাভাবিক টিস্যু বা কোষ ধ্বংস করার পদ্ধতিকেই ক্রায়ো সার্জারি বলে। সবাই বুঝছো কিনা? কেউ না বুঝলে আমাকে কিন্তু সাথে সাথে বলবে যে স্যার বুঝতেছি না, বা একটু রিপিট করেন। সবাই এটা ক্লিয়ার হয়েছে? জি স্যার। ওকে, আমেরিকান নিউরোসার্জন আই.এস. কুপার এবং এ.এস. লির হাত ধরে 1960 সালে আধুনিক ক্রায়োসার্জারির যাত্রা শুরু হয়। এই লাইনটা আমি পয়েন্ট আউট করে দিলাম বা ইন্ডিকেট করে দিলাম, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। 1960 সালে আধুনিক ক্রায়োসার্জারি হাত ধরে মানে আধুনিক ক্রায়োসার্জারি শুরু হয় আই.এস. কুপার এবং এ.এস. লি এর হাত ধরে। এখন কথা হচ্ছে ক্রায়োসার্জারিতে কোন কোন গ্যাস ব্যবহার করা হয়। ক্রায়োসার্জারি করার জন্য বা এই যে শীতল তাপমাত্রার কথা বলতেছি আমরা, যে বরফের ন্যায় শীতল তাপমাত্রা, এই বরফের ন্যায় শীতল তাপমাত্রা তো যে কোনো গ্যাস দিয়ে করা যাবে না বা যে কোনো গ্যাস দিয়ে তৈরি করা যাবে না। এটা অবশ্যই বৈদ্যুতিক যন্ত্র ইউজ করতে হবে। কিন্তু আমাদের যে জায়গাটাতে, এই যে দেখো এখানে একটা আমাদের কপাল, একটা মানুষের কপাল দেখা যাচ্ছে বাম সাইডে, ফিগারটা সবাই দেখতে পাচ্ছ? সবাই ফিগারটা দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, ফিগারে জি দেখো স্যার। একটা মানুষের কপালে একটা অস্বাভাবিক কোষ, যেটা আমরা বলছি
টিউমার হতে পারে বা হচ্ছে আঁচলি হতে পারে, এরকম একটা। আবার এখানে একজন মানুষের হাত দেখা যাচ্ছে, এই যে হাতের এই অংশটাতে অস্বাভাবিক কোষ হয়েছে, যেটা ক্ষতিকর টিস্যু। এই ক্ষতিকর টিস্যুটাকে আমরা ধ্বংস করব, তার জন্য দেখো এই যে একটা গ্যাস স্প্রে করা হচ্ছে এখানে। তো এই গ্যাসটা স্প্রে করা হচ্ছে, সে কি কি গ্যাস স্প্রে করা হতে পারে? এই গ্যাসটা স্প্রে করা হচ্ছে এখানকার তাপমাত্রা কমানোর জন্য। তো এখানকার তাপমাত্রা কমানোর জন্য আমরা ইউজ করতে পারি তরল নাইট্রোজেন, হিলিয়াম গ্যাস, আর্গন গ্যাস এবং ডাইমিথাইল ইথাইল প্রোপেন। তো এই চারটা, নর্মালি এই চারটা গ্যাসই ইউজ করা হয়। তোমাদের এই গ্যাসগুলোর নাম কিন্তু আসে পরীক্ষাতে, এমসিকিউতে। সো গ্যাসগুলোর নাম মুখস্থ করে ফেলবা। তো তার মানে আমরা তরল নাইট্রোজেন গ্যাস অথবা হিলিয়াম গ্যাস ওইখানে স্প্রে করে ওখানকার তাপমাত্রা একেবারে কমিয়ে ফেলি। এবং কত ডিগ্রি সেলসিয়াস কমাবো? আমরা ওখানকার তাপমাত্রা, এই যে দেখো এখানে 120 থেকে 165 ডিগ্রি সেলসিয়াস কমাতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী। সরি, -120 থেকে -165 ডিগ্রি। যেখানে চিন্তা করো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের শরীরের কোথাও মানে বরফ হয়ে যায়, মানে আমাদের আইস মানে পানি বরফ হয়ে যায়। তো সেখানে -120 ডিগ্রি সেলসিয়াস বা -165 ডিগ্রি সেলসিয়াস যদি তাপমাত্রা করা হয়, তাহলে কি সেই জায়গার কোষ বেঁচে থাকবে? মানে নর্মালি তোমরা যখন আইস ধরো তাহলে তখন কি হয়, আমাদের হাত ঠান্ডা হয়ে যায়, অবশ হয়ে যায়। তো সেটা 0 ডিগ্রি সেলসিয়াস। আমরা সেই 0 ডিগ্রি সেলসিয়াসের আইস ধরে এই অবস্থা হয় আমাদের। তো আমাদের যদি কোনো একটা টিস্যুতে বা শরীরের কোনো একটা জায়গায় যদি এই মানে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তৈরি করা হয়, তাহলে সেই জায়গাটা মানে পুরা মরে যাবে না? মানে ওই জায়গাটা টিস্যুটা, সেটা আঁচলি হোক আর যাই হোক, পুরা জায়গাটা পুরা একবারে মনে করো ডেড হয়ে যাবে। তো এখন কথা হচ্ছে কখন আমরা 120 ডিগ্রি করব, -120 ডিগ্রি, আর কখন -165 ডিগ্রি করব আমাদের প্রয়োজন অনুযায়ী। যে জায়গাটা যেমন মানে যে জায়গাটা যত তাপমাত্রা প্রয়োজন সে অনুযায়ী ডাক্তার ডিসাইড করে ওখানকার এটা করবে। তো ক্রায়োথেরাপি পদ্ধতি বিশেষভাবে কার্যকর। এটার মানে পদ্ধতিটা কি, এটার পদ্ধতিটা কি সেটা আমি বলি। প্রথমে মনে করো যে আমাদের, ধরো তোমার এই যে এই মানুষটার শরীরে একটা টিউমার হয়েছে। তো এখানে কি করবে, ক্রায়োগান নামক একটা যন্ত্র আছে। আমি আবারও বলছি, যন্ত্রটার নাম কি? ক্রায়োগান। তো ক্রায়োগানের সাহায্যে এই যে যে যন্ত্রটাতে স্প্রে করছে এটার নাম কি? ক্রায়োগান। এর সাহায্যে এই জায়গাটাতে স্প্রে করা হচ্ছে। আর স্প্রে করার ফলে এখানকার তাপমাত্রা কমে যাচ্ছে, যার ফলে এখানকার টিস্যুটা শক্ত হয়ে যাচ্ছে, তাই না? তাপমাত্রা কমে গেলে কি হবে, ওখানকার শক্ত হয়ে যাবে না জিনিসটা? যেমন আইস যখন হয়ে যায় তখন কি শক্ত হয়ে যায়। তো এটার তাপমাত্রা পরবর্তীতে আবার বাড়ানো হবে আস্তে আস্তে। যখন এটা মরে যাচ্ছে এরপরে আস্তে আস্তে বাড়ানো হবে। ধরো 20 ডিগ্রি থেকে 40 ডিগ্রি সেলসিয়াস, এই যে দেখো তাপমাত্রা 20 ডিগ্রি থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে উঠানো হয়। তখন এই জমাটবদ্ধ টিউমার টিস্যুটা গলে বের হয়ে যায়। মানে প্রথমে তো তুমি তাপমাত্রা কমিয়ে এটাকে মেরে ফেললে, মানে টিস্যুটাকে, এরপরে তাপমাত্রা আস্তে আস্তে বাড়ানো হলে ওটা গলে বের হয়ে চলে আসবে। তোমরা প্রসেসটা কি বুঝতে পেরেছো? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, এখন দেখো ক্রায়োসার্জারির ব্যবহার। আচ্ছা, আমি আবারও একটু রিপিট করি, হ্যাঁ। আমি কিন্তু বললাম যে এই যে যন্ত্রটা দিয়ে এখানে স্প্রে করা হচ্ছে, এই যন্ত্রটার নাম কি বলো তো? ক্রায়োগান। 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 তো এটা মনে রাখবা কিন্তু, যে যন্ত্রটা দিয়ে স্প্রে করা হচ্ছে সেই যন্ত্রটার নাম হচ্ছে ক্রায়োগান। এখন কথা হচ্ছে যদি শরীরের অভ্যন্তরে কোনো জায়গায় এরকম হয় তাহলে সেটাকে কি বলবো? সেটাকে আমরা বলবো, তোমরা তো ক্লাসে পড়েছো মনে হয় এটা পড়ার কথা, ক্রায়োপ্রোব। সেটার নাম কি? ক্রায়োপ্রোব, PROBE, ক্রায়োপ্রোব। এটার নাম হচ্ছে ক্রায়োগান, মানে ওই যে বন্দুকের মতো ক্রায়োগান। আর শরীরের অভ্যন্তরে যদি কোথাও হয় সেখানে আমাদের স্প্রে করার জন্য আমরা ইউজ করি কি? ক্রায়োপ্রোব। হ্যাঁ, PROBE, ক্রায়োপ্রোব। সো এটা মনে রাখবা। তো এটা দেখো ক্রায়োসার্জারি ব্যবহার নিউরোসার্জারি বা টিউমার বা ক্যান্সার রোগের চিকিৎসা এবং বেশ কিছু অভ্যন্তরীণ শারীরিক ব্যাধি যেমন লিভার ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, লং ক্যান্সার, ওরাল ক্যান্সার, এছাড়া ত্বকের ছোট টিউমার, তিল, আঁচিল, এগুলাতে ক্রায়োসার্জারি ব্যবহার করা হয়।
তো ক্রায়োসার্জারির সুবিধা কি? ক্রায়োসার্জারির সুবিধা হচ্ছে নরমাল অপারেশনের ক্ষেত্রে এখানে রক্তপাত হয়, তাই না? আমরা জায়গাটা কেটে ফেলি। তো ক্রায়োসার্জারির মাধ্যমে যদি কাজটা করা হয়, এটা আসলে বরফ ওখানকার জায়গাটা মানে ঠান্ডা করে জমিয়ে ফেলা হয়। যার ফলে কি এখানে কোনো রক্তপাত হয় না, কোনো ব্লাড বের হয় না। টোটালি ব্লাডলেস অপারেশন। আবার এটার কিন্তু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তেমন এই ক্রায়োসার্জারির। কারণ ওই জায়গাটা আস্তে, আস্তে তাপমাত্রা বাড়ানো হইলে জায়গাটা আবার ঠিক হয়ে যাবে। মানে গলে ওখানকার টিস্যুর যেটা মারা গেছে সেটা বের হয়ে ঠিক হয়ে যাবে। তো এখন কথা হচ্ছে যে এটার অসুবিধাটা কি তাহলে? অসুবিধা আছে। অসুবিধাটা হচ্ছে যেটা মেইন ড্রব্যাকস সেটা হচ্ছে এই যে ক্রায়োসার্জারি যদি মানে তুমি ধরো তোমার এই জায়গাটা এখানে দেখো, ছবিতে দেখো এইখানে তোমার টিউমার কোষটা হয়েছে। এখন তুমি স্প্রে করার সময় ভুল করে এই যে পাশে করে ফেললে, তাহলে কি হবে? তাহলে যে জায়গাটা অস্বাভাবিক টিস্যু আছে সেই জায়গাটা না মারা মানে সেই জায়গাটা ডেড হবে না, পাশের এই জায়গাটা ডেড হয়ে যাবে। তখন ঝামেলা হয়ে যাবে না? আমাদের শরীরের গুরুত্বপূর্ণ অংশ মারা যাবে। তাহলে এই যে জিনিসটা যে আমরা হচ্ছে তাহলে মেজারমেন্টটা ঠিকভাবে করতে হবে। শরীরের অভ্যন্তরে যদি কোনো জায়গায় আমরা ক্রায়ো প্রোবের সাহায্যে এ ধরনের কিছু করে থাকি, তাহলে সেটা আমাদেরকে অবভিয়াসলি উই হ্যাভ টু হ্যাভ এ এক্সপার্ট ডক্টর টু হ্যাভ দ্য অপারেশন সাকসেসফুল। অপারেশনটা সাকসেসফুল করতে হলে আমাদের একটা এক্সপার্ট ডক্টরের সাহায্যে এই ক্রায়োথেরাপিটা করতে হবে। এখন অনেকেই এটা করতেছে এবং এটা বেশ জনপ্রিয় হয়েছে। আচ্ছা, এরপর আসছে মহাকাশ অভিযান। এটা আমাদের খুব বেশি আসে না এখান থেকে। মহাকাশ অভিযান থেকে দু একটা এমসিকিউ টাইপের কোশ্চেন হয়। এই যে দেখো এখানে একটা মঙ্গল গ্রহে অবতরণ করা কিউরিসিটি একটা মানে কি বলে এটা ড্রোন বলতে পারি আমরা, যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এটাকে নিয়ন্ত্রণ করা হয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটাতে প্রয়োগ করা আছে, কম্পিউটারাইজড ওয়েতে এটা কন্ট্রোল করা হয় পৃথিবী থেকেই। আর এখানে দেখো বিশ্বের প্রথম মানুষ বহনকারী মহাকাশযান হচ্ছে ভস্টক 1। এটা আবার একবার এমসিইউতে আসছে তোমাদের বোর্ডে। এরপর হচ্ছে চালকবিহীন রোভার্স মঙ্গল গ্রহ এবং অন্যান্য গ্রহ থেকে ছবি পাঠিয়ে বিজ্ঞানীদের কাছে পাঠিয়েছে যে সেখানে মানুষের বিচরণ অসম্ভব। তার মানে মঙ্গল গ্রহে মানুষ যেতে পারবে না, সেটা মানে পাঠিয়েছে তথ্যটাকে এই চালকবিহীন রোভার্স। আচ্ছা, এরপর বর্তমানে মহাকাশ কেন্দ্রের দ্রুত গতির কম্পিউটার ব্যবহার করা হয়। প্রত্যেকটি কম্পিউটারের বিভিন্ন অংশের সাথে যোগাযোগ রাখার মাধ্যমে আমরা জটিল কাজগুলো সম্পন্ন করি। এখানে বিভিন্ন ধরনের তথ্য ওখান থেকে কালেক্ট করা হয়, ওখানে মানুষ বসবাস করতে পারবে কি পারবে না। এই যে চন্দ্রের বিভিন্ন তথ্য আমরা পেয়ে থাকি এই ড্রোনের সাহায্যে। তারপর বিভিন্ন গ্রহের এগুলা আমরা এগুলা পেয়ে থাকি। এই যে দেখো মহাকাশযান স্টেশন নিয়ন্ত্রণ কক্ষটা দেখতে এরকম। এখানে দেওয়া হচ্ছে পৃথিবীতে মহাকাশযানের যোগাযোগ স্টেশন। মহাকাশ থেকে এখনো পর্যন্ত কোনো এই সিকিউ টাইপ কোশ্চেন তোমাদের আসেনি। এটা আমি এমসিকিউ এর জন্য দু একটা দিয়ে দিয়েছি, তো একটু দেখে নিবা আর কি, যে মহাকাশ এর ক্ষেত্রে মহাকাশ অভিযানের লক্ষ্য এবং উদ্দেশ্য এটা একটু দেখবা। লক্ষ্য উদ্দেশ্য কি হবে? লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ওখানে কিভাবে ওখানকার পরিবেশ আছে সেগুলা সম্পর্কে জানা, বা সেখানে মানুষ বসবাস করতে পারবে কিনা সেটা সম্পর্কে জ্ঞান আহরণ করা। তারপরে পৃথিবীর মানুষের মনের কিউরিসিটি মানে মেটানোর জন্য ওটা গুলা জানা। দেন ওখানে কি কি ধরনের পদার্থ আছে, সেখানে কি কি পানি আছে কিনা বা আগুন আছে কিনা, পাহাড় পর্বত আছে কিনা, এগুলা দেখা আর কি। এরপর হচ্ছে ডিফেন্স আর প্রতিরক্ষা ক্ষেত্র। তো প্রতিরক্ষা ক্ষেত্রে আইসিটির ব্যবহার এটা মনে হয় একবার এসেছে। তো প্রতিরক্ষা ক্ষেত্রে আইসিটির ব্যবহারটা কি? প্রতিরক্ষা ক্ষেত্রে এখন আইসিটির বহুল ব্যবহার। কারণ দেখো এখন যে বিমান গুলা ইউজ করা হয় যুদ্ধক্ষেত্রে, মানে যুদ্ধক্ষেত্রের যেগুলো ইউজ করা হয় সেগুলো সবই আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট, কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন। এবং এই বিমানগুলো এমন এমন আছে যে মনুষ্যবিহীন, মানে মানুষ ছাড়াই তারা হচ্ছে যে বোম মেরে চলে আসবে। চিন্তা করো যে একটা বিমান পাঠানো হলো যে বিমানে কোনো মানুষ নাই, সে বোম মেরে আবার ফিরে চলে আসবে। বিশাল একটা ব্যাপার না? যে কোনো রিস্ক নাই, কিন্তু ওই দেশের জন্য চরম রিস্ক যে দেশে বোমটা মারবে। তো দেখো এখানে এখানে একটা একটা এয়ারক্রাফট এটা এখানে, আর এখানে একটা রণতরী, যে রণতরীর সাহায্যে এখানে দেখো স্থল, তার মানে তিন বাহিনী, এখানে নৌবাহিনী, আবার এখানে সেনাবাহিনী, আর এখানে বিমান বাহিনী, তিন বাহিনীর মধ্যে দেখো যোগাযোগ করছে এই
টেলিযোগাযোগ সিস্টেমের মাধ্যমে ভূমি, সমুদ্র এবং আকাশে যোগাযোগ করা হয়। তো এইভাবে যুদ্ধক্ষেত্রে এখন এগুলার ব্যবহার করা হচ্ছে, যার ফলে সবকিছু অনেক কঠিন হয়ে গেছে। মানে যুদ্ধক্ষেত্রগুলা মানে অনেক ডেডলি হয়ে গেছে মানুষের জন্য। যে যুদ্ধ হইলে মানুষের আর বাঁচার কোনো উপায় নাই। মানে কিভাবে মানুষগুলা মেরে ফেলা যায় তার জন্য মনে করো যে সব রকম ব্যবস্থা করা শেষ। এখন যেকোনো একটা যুদ্ধ লাগলেই মনে করো যে মানুষের কোনো নিস্তার নাই। এই যে কিছুদিন আগে আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে একটা যুদ্ধ হলো, সেখানে 50,000 প্লাস সাধারণ মানুষ মারা গেল। তো এটার কিন্তু কোনো নিউজেও দেখবা খুব একটা তেমন গুরুত্ব পাচ্ছে না। 50,000-এর উপরে মানুষ মারা যাচ্ছে, অথচ মানুষ কি নির্লিপ্ত। তো দেখো এখন এখান থেকে কি কি কোশ্চেন হতে পারে। ক্রায়োসার্জারি কি, ক্রায়োথেরাপি কি, মহাকাশ অভিযান কি, এগুলো সবই আমাদের জানা। ক্রায়োসার্জারির মাধ্যমে রক্তপাতবিহীন অপারেশন সম্ভব। অবশ্যই ক্রায়োসার্জারির মাধ্যমে রক্তপাতবিহীন অপারেশন সম্ভব। কেন সম্ভব? কারণ আমরা তো সেই জায়গাটা থেকে মানে কোনো কাটাছেঁড়া করছি না, সেই জায়গাটার তাপমাত্রা কমিয়ে বরফ বানিয়ে ফেলছি পিণ্ডের মতো, বরফ পিণ্ডের মতো। দেন আস্তে আস্তে তাপমাত্রা বাড়িয়ে ওই জায়গাটা মানে ওখানকার কোষগুলো আবার স্বাভাবিক হয়ে যাচ্ছে এবং মৃত কোষটা বের হয়ে আসছে। নিম্ন তাপমাত্রার চিকিৎসা পদ্ধতি ব্যাখ্যা করো। তো নিম্ন তাপমাত্রার চিকিৎসা পদ্ধতি মানেই তো ক্রায়োসার্জারি। তো এরপরে দেখো আমাদের শীতলীকরণ প্রক্রিয়ার মাধ্যমে চিকিৎসা নেওয়া সম্ভব, ব্যাখ্যা করো। এটাও ক্রায়োসার্জারি। তো এরপরে দেখো আমরা উদ্দীপকটা পড়বো এবং অ্যান্সার দিব। মামুনের হাতে একটি টিউমার হয়, সে ডাক্তার রিপনের শরণাপন্ন হয়। তার পরামর্শ অনুযায়ী মামুন নির্দিষ্ট তারিখে অপারেশন থিয়েটারে উপস্থিত হলেন। ডাক্তার রিপন অল্প সময়ের মধ্যে একটি বিশেষ পদ্ধতিতে অত্যাধিক নিম্ন তাপমাত্রায় টিউমারের অপারেশন সম্পন্ন করলেন। ডাক্তার মামুনের চিকিৎসার কোন প্রযুক্তির ব্যবহার করা হয়েছে, ব্যাখ্যা করো। তাহলে অবশ্যই ক্রায়োসার্জারি, তাই না? নিম্ন তাপমাত্রার কথা বলা হয়েছে, তার মানে অবশ্যই ক্রায়োসার্জারি। হ্যাঁ। লিজা ত্বকের সমস্যার জন্য ডাক্তারের নিকট গেল। ডাক্তার তাকে পরীক্ষা নিরীক্ষা করে নিম্ন তাপমাত্রা প্রয়োগ করে চিকিৎসা করলেন। তাহলে নিম্ন তাপমাত্রা প্রয়োগ করে চিকিৎসা করছে, তার মানে এটাও। তাহলে দেখো উদ্দীপকের লিজার চিকিৎসা পদ্ধতি কি, ক্রায়োসার্জারি। এগুলো সব কিন্তু বোর্ড কোশ্চেন। আচ্ছা, এরপরে উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। ডক্টর নিলয় ব্রেন ক্যান্সার নিরাময়ে শীতল আর্গন গ্যাস ব্যবহারের চিকিৎসা পদ্ধতি প্রয়োগের জন্য অভিজ্ঞতা লাভের উদ্দেশ্যে একটি সিমুলেটেড অপারেশন সম্পন্ন করলো। তো ডক্টর নিলয়ের চিকিৎসা পদ্ধতি কি? ক্রায়োসার্জারি। যেহেতু আর্গন গ্যাস ব্যবহার করেছে, তার মানে আর্গন গ্যাস মানেই তো সেটা ক্রায়োসার্জারিতে ইউজ করা হয়। এরপরে আইসিটি নির্ভর জ্ঞান ও প্রযুক্তি মানুষকে নানা বিষয়ে সমৃদ্ধির পথে এগিয়ে নিচ্ছে। হাসান আইসিটি বিষয়ে পড়াশোনা করে জানতে পারলো কোনো প্রকার অস্ত্রোপচার ছাড়া শৈল চিকিৎসা পদ্ধতি সম্ভব। মানে কাটাছেঁড়া ছাড়াও শৈল চিকিৎসা করা যায়। পরবর্তীতে হাসান আইসিটি নির্ভর জীব ও বৈচিত্র্য সৃষ্টির মাধ্যমে প্রযুক্তি বিষয়ে জ্ঞান লাভ করে খুবই আনন্দিত হলো। হাসানের চিকিৎসা পদ্ধতি কোনটা? ক্রায়োসার্জারি। সো এখন আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখব। কোনটি ক্রায়ো শব্দের অর্থ প্রকাশ করে? বরফের মতো ঠান্ডা। এক্স্যাক্টলি। সার্জারি শব্দের অর্থ? হাতের কাজ। অত্যধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে অস্বাভাবিক বা রোগাক্রান্ত টিস্যুকে ধ্বংস করার কৌশলকে কি বলে? ক্রায়োসার্জারি। নিচের কোন রোগের চিকিৎসায় ক্রায়োসার্জারি ব্যবহার করা হয়? পেটের রোগ, দন্ত রোগ, এক্স্যাক্টলি, চর্মরোগ। কোন ধরনের ক্যান্সারের চিকিৎসায় ক্রায়োসার্জারি ব্যবহার করা হয়? নোটিস করেছিলে এখানে কি কি ক্যান্সার ছিল? এই যে দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দেই। লিভারটা শিওর না, বাকি দুইটা হবে। লিভার, প্রোস্টেট, লাং তিনটাই ক্যান্সার, হবে। ওরাল ক্যান্সার, যে কোনো এখানে সবগুলাই হতে পারে, কারণ সবগুলাই মোটামুটি হতে পারে। তাহলে এই হচ্ছে আমাদের আজকে এই লেকচার শেষ আমাদের। তো আমরা এরপরে হচ্ছে থার্ড লেকচার পড়বো। তো আজকে এই পর্যন্তই থাক, আমার একটু কাজ আছে, তো এই জন্য আজকে একটু তাড়াতাড়ি শেষ করছি। নেক্সট দিন ইনশাল্লাহ আমরা একটু বেশি করে পড়বো। আর আজকে ক্লাসের পর তোমরা মোটামুটি ভাবে একটু টাইম পাবা। আজকে বুধবার, দেন হচ্ছে বৃহস্পতিবার, তারপরে শুক্রবার,
এরপর শনিবারে তোমাদের পড়া। সো আমি আশা করব তোমরা এর মধ্যে এই লেকচারগুলো খুব ভালো করে, আমি তো সব দাগিয়ে দিয়েছি, খুব ভালো করে পড়বা। আমি এই অংশটা আমি আবার ইউটিউবে দিয়ে দিব, মানে এটা ভিডিও লেকচারটা। আর তোমাদের এই দাগানো অংশটাও আমি আবার আজকে আপলোড করে দিব ইউটিউবে। সো ভালো করে পড়বো অবশ্যই। ঠিক আছে সবাই? ওকে স্যার। ওকে ঠিক আছে স্যার। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।